নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মিডল ইস্টে এই মুহূর্তে নতুন একটা খেলা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বদলে যাচ্ছে পুরো গাজা এলাকায়, এবং এরই পাশাপাশি মিডল ইস্টে ক্ষমতা কে ধরে রাখবে এই বিষয়টার জন্য মিডল ইস্টের ইতিহাসে নতুন একটা মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এবার ফিল্ডে এসে হাজির। সৌদি আরব যে এতদিন চুপ ছিল, সে সৌদি আরব ইরানকে ধ্বংস করা প্ল্যান নিয়ে নিয়েছে। সেই প্ল্যানটা আমি আপনাদের সামনে আলোচনা করব, এবং এরই পাশাপাশি এই প্ল্যানটা আলোচনা করতে গেলে আমাকে সবার আগে আপনাদের সামনে বলতে হবে যে হামাসের কাহিনী। কারণ হামাস কেন অস্ত্র ফেলতে রাজি হলো, এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে। জাস্ট একবার আপনারা ভাবুন তো যে বিষয়টা যে কি হয়েছে, যে হামাস গত কয়েক বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে লাগাতার হামলা চালাচ্ছিল। অপরদিকে ইসরায়েলও কিন্তু চুপ করে বসেছিল না, ইসরায়েলও হামলা চালাচ্ছিল। যে সংগঠনকে বিশ্বের একটা শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসাবে ধরা হতো, সেই হামাস যদি নিজের হাত থেকে অস্ত্র নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এই বিষয়টার পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এই কথাটা শুনতে কেমন একটা অবিশ্বাস্য লাগছে না? আন্তর্জাতিক মহলে ঠিক এতটাই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন উঠে যায় হঠাৎ করে, যে হঠাৎ হামাস কেন এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে? হামাস এই সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে? আর এর পেছনে কি শুধু যুদ্ধ করার একটা ক্লান্তি পরিবেশ, নাকি সময় কেনা বেচার একটা ইস্যু চলছে? সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করব। আর এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এসে হাজির হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প যে নতুন একটা ডিল করেছিল, নতুন একটা পিস ডিল, যাকে পিস প্ল্যান হিসেবে ধরা হতো, সেটা কি সত্যি মিডল ইস্টে মানচিত্র বদলে দিতে চলেছে? এইটার উত্তর জানবেন, কারণ আজকের এই সেশন আপনারা অনেকগুলো তথ্য পেতে চলেছেন। আজকের সেশনে আমরা আলোচনা করব কেন হামাস অস্ত্র ছাড়তে বাধ্য হলো, অপরদিকে গাজার ভবিষ্যৎ কি হতে চলেছে, এরই পাশাপাশি আন্তর্জাতিক বাহিনীকে কেন প্রবেশ করার পারমিশন দিচ্ছে গাজায়, এবং এরই পাশাপাশি পুরো ঘটনা কে সবথেকে বেশি লাভবান, এবং এর সাথে যে বিষয়টা সবথেকে জড়িয়ে আছে, সৌদি আরব ইরানকে ধ্বংস করার যে প্রপার প্ল্যান নিয়েছে, সে প্ল্যান এবং সৌদি আরবের সাথে কোন কোন দেশ দাঁড়িয়ে আছে। অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য আজকের এই সেশনে আপনারা পেতে চলেছেন, এবং লাস্টের তথ্য তো আরও গুরুত্বপূর্ণ রয়েছে। দেখুন, সবার প্রথমে যদি আমরা হামাসের প্রসঙ্গটা আনি, হামাসকে নিয়ে, তাহলে প্রশ্ন অনেকগুলো উঠে আসে। হামাস অস্ত্র ফেলতে সম্মত জানিয়েছে, বিষয়টা কি? হ্যাঁ, আন্তর্জাতিক মহলে এমন একটা খবর এসেছে, যে খবরটা চারিদিক থেকে না আলোচনা মেন কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, যে হামাস নাকি যে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পিস প্ল্যানকে। এবার প্রশ্ন হচ্ছে, হামাসের কাছে কি কি অস্ত্র রয়েছে? রকেট আছে, মিসাইল আছে, রকেট লঞ্চার আছে, ভারী অস্ত্র আছে, মানে বিস্ফোরক আছে, এসব সব রয়েছে। সব কিন্তু ধীরে ধীরে তাদেরকে থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা হামাস সম্মতি জানিয়েছে, এবং এরই পাশাপাশি শুধু সম্মতি জানিয়েছে এটা নয়, ভবিষ্যতে হামাস আর কোনো দিন সামরিক সংগঠন হিসাবে দেখা হবে না, সেই পর্যায়েই কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। আর যখনই সেই পর্যায়ে আলোচনা শুরু হয়ে যায়, তখনই এসে হাজির হয় নতুন একটা বড় পরিবর্তন। কেন এই সিদ্ধান্ত হঠাৎ করে হামাস নিল? অনেকেই ভাবছেন আপনারা, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের দিচ্ছি। দেখুন, প্রশ্ন হচ্ছে হামাস হঠাৎ করে শান্তিপ্রিয় হয়ে গেল কেন, এটাও আপনারা ভাবছেন। উত্তরটা এতটা কিন্তু না সহজ নয়, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে তারা সংঘর্ষ করছে। গাজার অধিকাংশ অবকাঠামো এই সংঘর্ষের ফলে ধ্বংস হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, ঘর ছেড়ে অন্য জায়গায় বসতি স্থাপন করছে, অর্থনীতি একদম ভেঙে পড়েছে। আর ঠিক এমনই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে নতুন এক সমাধানের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই সমাধান কি? সেই সমাধান হচ্ছে যে গাজা এলাকাকে, পুরো গাজা স্ট্রিপকে কি করা হচ্ছে, অস্ত্রীকরণ মানে নিরস্ত্র করে দেওয়া হচ্ছে, যে কোনো আর অস্ত্র সেখানে থাকবে না। আর এই সমস্ত প্ল্যানের মাথাকে, এই সমস্ত প্ল্যানের মাথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প কি বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিস প্ল্যান যেটা তৈরি করেছিল, সেটা আন্তর্জাতিক লেভেলে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছিল, মারাত্মক লেভেলে আলোচনা শুরু হয়ে গেছিল। আর এই আলোচনার মেন লক্ষ্য কী ছিল? গাজায় সমস্ত ধরনের অস্ত্র বন্ধ করা, গাজা এবং ইসরায়েলের মধ্যে যে লড়াই চলছিল সেটা সম্পূর্ণ বন্ধ করা। তাহলে প্রশ্ন এখানে ওঠে যে শুধু কি যুদ্ধ বন্ধ করলেই হবে না? ডোনাল্ড ট্রাম্পের চুক্তি শুধু যুদ্ধ বন্ধ করলে হবে না, যুদ্ধ যাতে আরও ভবিষ্যতে না হয়
সেই ব্যাপারটাও দেখতে হবে। তাই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে গাজার মধ্যে কি করা হবে, গাজার মধ্যে একটা পূর্ণ সরকার সংগঠন মানে গঠন তৈরি করতে হবে এবং পরিস্থিতি সশস্ত্র সংগঠন বাহিনীকে পরিচালনা করবে পুলিশ বাহিনী, এবং সেই পুলিশ বাহিনীও তৈরি করবে কারা, আন্তর্জাতিক মহলের লোকেরা কিন্তু সেই তার ট্রেনিং দেওয়া শুরু করবে এবং হামাসের কাছ থেকে সমস্ত অস্ত্র কিনে নেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে হামাস সমস্ত অস্ত্র জমা দেবে? হামাসের কাছে থাকা সমস্ত অস্ত্র আন্তর্জাতিক পর্যায়ে লেভেলে সেগুলোকে নিয়ে আসা হবে, অর্থাৎ একটাও রকেট হামাসের কাছে থাকবে না, একটাও মিসাইল হামাসের কাছে থাকবে না, একটাও রাইফেল হামাসের কাছে থাকবে না। এমনকি যদি বাস্তবায়িত হয় তাহলে হামাস আর আগের মতো শক্তিশালী তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। এইটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের পিস প্ল্যান। এরপর কি হলো? এখানেই শেষ নয়, কিন্তু এরপরও আরও কাহিনী আছে। এখান থেকে শুরু হয়ে যায় গাজার নতুন একটা অধ্যায় তৈরি। কারণটা কি? কারণ অস্ত্র সরিয়ে নেওয়ার পর সেখানে গঠন করা হবে নতুন একটা ফিলিস্তিনি পুলিশ বাহিনী। সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার পিস প্ল্যানে রেখেছেন। আর এই পুলিশ বাহিনী কিন্তু পুরো গাজা এলাকায় নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকবেন, কোনো সামরিক অভিযান চালাতে দেবে না এই পুলিশ বাহিনী। এবং এই পুলিশ বাহিনী প্রশিক্ষণ, এই পুলিশ বাহিনীর বেতন এবং এই পুলিশ বাহিনী কাজে অপারেশন সমস্ত কিছুই হবে আন্তর্জাতিক লেভেল থেকে অপারেট করা হবে। এবং গাজার মধ্যে আন্তর্জাতিক বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা গাজায় শুধু পুলিশ বাহিনী নয়, আন্তর্জাতিক লেভেলেও কিন্তু পুলিশ বাহিনী গাজার মধ্যে থাকবে। আর এই বাহিনী কাজ করবে সাধারণ মানুষ, গাজার মধ্যে যে সাধারণ মানুষ আছে তাদের নিরাপত্তা দেবে, যুদ্ধবিরতি থেকে বজায় রাখবে, মানুষকে মানবিকতার সাহায্য, ঔষধ, জল সমস্ত কিছু পৌঁছে দেবে এবং পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে। আর এইখানেই কিন্তু জাতিসংঘের এক কাঠামোর সাথে কিন্তু গাজাকে তুলে আনা হবে, এমনটাই কিন্তু আন্তর্জাতিক মহলে এই রিপোর্টটা আসছে। এবং গাজা কি করা হবে? গাজা পুনর্গঠন করা হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, গাজা পুনর্গঠন করা হবে, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যুদ্ধের কারণে গাজার অনেক হাসপাতাল ধ্বংস হয়েছে, স্কুল ধ্বংস হয়েছে, রাস্তা ধ্বংস হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এই অবস্থায় পরিকল্পনা রয়েছে গাজাকে নতুনভাবে, ডোনাল্ড ট্রাম্পের পিস প্ল্যানে লেখা যে গাজাকে নতুনভাবে সাজানো হবে। সেখানে নতুন হাসপাতাল, নতুন স্কুল, নতুন রাস্তা, নতুন আবাসন এবং কি অর্থনৈতিক দিক থেকেও গাজায় আর কি কি প্ল্যান করা যায় ডেভেলপ করার জন্য, সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পিস প্ল্যানের মধ্যে রয়েছে। অর্থাৎ যুদ্ধ বিধ্বস্তির ফলে গাজাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের এই পিস প্ল্যানের মেন উদ্দেশ্য। এবার প্রশ্ন হচ্ছে, প্রথম 72 ঘন্টা হচ্ছে মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কেন বলা হচ্ছে? এই পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে যে সমস্ত ইসরায়েলের লোকেদেরকে গাজায় হামাস বন্দি করে রেখেছে তাদেরকে ছেড়ে দিতে হবে। এরই পাশাপাশি গাজায় যাতে দ্রুত খাদ্য, ঔষধ, চিকিৎসা ব্যবস্থা, জল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পিস প্ল্যানে উল্লেখ করা আছে। কারণ যুদ্ধ থামলে মানুষের জীবনে স্বাভাবিক পর্যায়ে নেমে আসে না, সেটা স্বাভাবিক পর্যায়ে আসতে সময় লাগে। ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছে যে প্রথম 72 ঘন্টার মধ্যে পুরো গাজা এলাকায় খাদ্য, জল, ওষুধ, চিকিৎসা, মেডিসিন সব পৌঁছে যাবে। এখানেই থেকে সবথেকে বড় প্রশ্ন উঠে আসে। সে প্রশ্ন হচ্ছে যে যদি হামাস অস্ত্র ফেলে দেয় তাহলে এতদিন যারা সমর্থন করেছিল তারা কি চুপ করে বসে থাকবে, নাকি মিডল ইস্টে শুরু হতে চলেছে নতুন কোনো রাজনৈতিক খেলা? এইটাই বড় ইস্যু। কারণ আজকে এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য। কারণ এমন একটা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, যারা দেখার পর আপনি হয়তো অবাক হয়ে যাবেন। সৌদি আরব যখন হামাস এরকমভাবে শান্ত হওয়ার প্ল্যান চলছে ডোনাল্ড ট্রাম্পের পিস প্ল্যানে, তখনই সৌদি আরব হঠাৎ করে ঘোষণা করে দিল। কি ঘোষণা করলো দেখুন, সৌদি আরবে বড় ঘোষণা, ইরানকে ধ্বংস করার একটা বড় প্ল্যান। সৌদি আরব কি করেছে যে প্রায় 13-14টা দেশের সাথে সে তার মিটিং করে নিয়েছে যে ইরানকে ঘিরে মিডল ইস্টে যে সবচেয়ে বড় খেলা চলছে সেই খেলাটা ভেঙে দিতে হবে, সেই খেলাটাকে ধ্বংস করে দিতে হবে। কীভাবে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করার পরিকল্পনা হচ্ছে, কিভাবে পুরো অঞ্চলটাকে নতুনভাবে সাজানো বা রূপরেখা তৈরি করা হচ্ছে, এই বিষয়টা পাশাপাশি মিডল ইস্টে কিন্তু এইখানে খেলাটা শেষ নয়, বরং খেলা আরও বড় খেলায় পরিণত হচ্ছে। যদি হামাস দুর্বল হয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে নেক্সট টার্গেট কে? পরের টার্গেট কে?
হামাস নয়, হামাস শান্ত করছে, তাহলে হিজবুল্লাহ, হুতি গোষ্ঠী, নাকি ইরাকের হ্যাঁ মানে মিলিশিয়া গোষ্ঠী? এই প্রশ্ন উঠছে একে একে নানান ধরনের মহল থেকে। এইখান থেকে প্রশ্ন হচ্ছে যে ইরানের যে প্রক্সি গ্রুপগুলো আছে সেগুলোকে দুর্বল করা পরিকল্পনা উঠে আসছে। আর এই কারণে সৌদি আরব একের পর এক বিভিন্ন দেশের সামনে ইরানের নতুন নতুন সমীকরণ তুলে ধরছে এবং ইরানকে বিভিন্ন জায়গা থেকে ডানা ছাটার পরিকল্পনা কিন্তু সৌদি আরব করে ফেলছে। আমরা সেটাই এবার বুঝবো। ইরানের পরিষ্কার সৌদি আরব বক্তব্য যে ইরানকে কীভাবে দুর্বল করা যায়। আন্তর্জাতিক বিশ্লেষকের মতে বর্তমানে কৌশল আর আগের মতো নয়। আগে সরাসরি ইরানের বিরুদ্ধে হামলা আলোচনা বেশি হতো, কিন্তু এখন প্ল্যান পুরো সরে গেছে। কি সরে গেছে? ইরানের মিত্র কারা, ইরান কোথায় কোথায় প্রক্সি গ্রুপ রেখেছে সেইগুলোকে দুর্বল করা। আর এই দেশগুলো দুর্বল করতে গেলে শুধু সেনাবাহিনীর ওপর আঘাত করলেই হবে না, বাইরে থেকেও প্রভাব কমাতে হবে। তাই ইরানকে যদি আটকাতে হয়, ইরানের পার্শ্ববর্তী যে সমস্ত প্রক্সি গ্রুপগুলো আছে সেইগুলোকে আগে ডানা কাটতে হবে, সৌদির মেন প্ল্যান। আর ঠিক সেই কারণে হামাস, হিজবুল্লাহ, হুতি এবং ইরানের সমর্থিত গোষ্ঠী যেগুলো আছে সেগুলো আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা কিন্তু সৌদি কিন্তু করা শুরু করে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে হামাস কেন এত গুরুত্বপূর্ণ? কারণ অনেকে মনে করছেন হামাস শুধু একটা সংগঠন নয়, এটা একটা মিডল ইস্টে একটা বৃহত্তর শক্তির লড়াইয়ের একটা অংশ। হামাস যদি সমস্ত অস্ত্রবিহীন হয়ে যায় তাহলে ইরানের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রভাব কমতে পারে। এটা হচ্ছে মেন জায়গা, ইরানের ক্ষেত্রে অনেকটা প্রভাব কমতে পারে। আর একই রকম হিজবুল্লাহর ওপরও চাপ বাড়তে পারে। তাই মিডল ইস্টের শক্তি ভারসাম্য বড় একটা পরিবর্তন আসতে চলেছে। এবং সৌদির এখন বড় পরিকল্পনা কি, এটা এখন বড় আলোচনার বিষয় এই মুহূর্তে। বর্তমান সময়ে দেখা যায় আরবের নিরাপত্তা এবং সামরিক কৌশল আন্তর্জাতিক মহলে মারাত্মক লেভেলে আলোচনা শুরু হয়ে গেছে। বিশেষ করে লোহিত সাগর, বাব আল মন্দর প্রণালী, এর পাশাপাশি হরমুজ প্রণালী, এই তিনটে সামুদ্রিক পথ দিয়ে সৌদি বিশ্বে বিভিন্ন দেশকে তেল পাঠিয়ে থাকে। তো এই তিনটে পথই হয়ে গেল বর্তমান সময়ে সবথেকে বিপজ্জনক পথ। কারণ এই তিনটে পথে কিন্তু কোথাও হুতি গোষ্ঠী, কোথাও ইরান নিজে, ঠিক আছে, আক্রমণ করার পরিকল্পনা করছে, আক্রমণ করছে। এবার সৌদির কাছে আরেকটা অস্ত্র আছে, সেটা হচ্ছে ইজিপ্টের। ইজিপ্টের রাস্তা হয়ে তেল বাইরে বিভিন্ন দেশে পাঠানো। তো প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে যে ইরানের যদি আজকে অর্থনীতি বন্ধ হয়ে যায়, কারণ এই তিনটে রুট, এই তিনটে রাস্তা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে এবং ইরান মারাত্মক লেভেলে বিপুল পরিমাণ ক্ষতির দিকে এগিয়ে যাবে। এই রুটগুলো অচল হয়ে যায় তাহলে শুধু সৌদি নয়, বিশ্বে অর্থনীতি, কারণ সৌদি তেল পাঠাতে পারবে না, ঠিক আছে, কিন্তু তেল তো বিশ্বের বিভিন্ন দেশ পাবেও না, তাহলে বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা। তাই হুতি গোষ্ঠী নিয়েও কিন্তু বড় একটা পরিকল্পনা করছে সৌদি গোষ্ঠী। সেখানে কি হয়েছে, ইয়ামিন সরকারে, হুতি গোষ্ঠী আছে কোথায়? ইয়ামিন দেশে। ইয়ামিন সরকারের সাথে হুতি গোষ্ঠী একটা বড় লড়াই শুরু হয়ে গেছে। এই হুতি গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ফান্ডিং করছে ইরান, এবং এই হুতি গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে নানান রকম অস্ত্রশস্ত্র দিচ্ছে ইরান। যার ফলে ইয়ামিন সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে হুতি গোষ্ঠীর সাথে ইয়ামিনের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে ইরানের প্রক্সি গ্রুপ। তাই এই হুতি গোষ্ঠীর সাথে কিন্তু ইরানে লড়াই শুরু। অনেকে বলা শুরু করছে যে 2013 সালে হুতি গোষ্ঠী এবং ইয়ামিনের মধ্যে যে লড়াই ছিল, গৃহযুদ্ধ, সেটা আবার সামনে দিকে এগিয়ে আসছে। আর এই সৌদি আরবের বিভিন্ন দেশে সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করার জন্য সৌদি বিভিন্ন দেশের সাথে এখন ইরানকে আটকানোর বড় পরিকল্পনা করছে। এবং তার জন্য সে কি করেছে, 13টা দেশের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু। কারণ সৌদি আরবের নেতৃত্বে একাধিক সুন্নি সংখ্যাগোষ্ঠী দেশ রয়েছে। এবার প্রশ্ন আছে শিয়া সুন্নির বিষয়টা। এবার আপনারা দেখুন এখানে গুরুত্বপূর্ণ আরেকটা জায়গা, যে সৌদি দেশগুলোর মধ্যে সৌদি হচ্ছে সুন্নি দেশ এবং ইরান হচ্ছে শিয়া দেশ। আর এই আলোচনায় বেশ কয়েক সৌদি আলোচনায় এই মিডল ইস্টের পাশাপাশি এশিয়ার কয়েকটা দেশের নাম উঠে আসছে। তবে এখানে একটা বিষয় জেনে রাখা ভীষণ জরুরি, এই ধরনের জোট বা সামরিক পরিকল্পনা দাবি আন্তর্জাতিক মহলের সামনে নিশ্চিত নয়। কারণ বিভিন্ন তথ্য থেকে উঠে আসছে, ঠিক আছে, নানান খবরাখবর, নানান রিপোর্ট, কারণ আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার চেষ্টা চলছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শিয়া সুন্নি পূর্ণদ্বন্দ্বের নতুন একটা অধ্যায় আবার দেখা যাচ্ছে।
বিষয়টা কি, মিডল ইস্টে মানে বুঝতে গেলে আপনাকে মিডল ইস্টের রাজনীতিকে আগে বুঝতে হবে। মিডল ইস্টের রাজনীতি কি? দেখুন, মিডল ইস্টের রাজনীতি হচ্ছে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব। আজকের দ্বন্দ্ব নয়, এটা কয়েক শত শত বছর আগেকার দ্বন্দ্ব। 1979 সালে ইরানি বিপ্লবের পর এই মানে লড়াই নতুন একটা মাত্রা পেয়ে যায়। তখন ইরান নিজেকে শিয়া এবং সৌদি নিজেকে সুন্নি হিসেবে পরিচিত দেওয়া শুরু করে দেয়, বিশ্বের অন্যতম দেশ হিসেবে দেওয়া শুরু করে দেয়, যার ফলে রাজনৈতিকগত, কূটনৈতিকগত এবং আঞ্চলিকের নেতৃত্ব, এই তিনটে বিষয়ে মতবিরোধ কিন্তু মারাত্মক লেভেলে দেখা যায়। আর এই মতবিরোধ এসে পৌঁছে গেছে বর্তমান যুদ্ধে সমুদ্রপথের ওপর। জাস্ট একবার ভাবুন তো, যদি হরমুজ প্রণালী বর্তমান সময়ে বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তেলের দাম হু হু করে বেড়ে যাবে। সৌদি আরব রপ্তানিগ্রস্ত মানে বিশ্বে বিভিন্ন দেশকে তেল বিক্রি করতে পারবে না, তারও আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে। বিশ্বে বিভিন্ন দেশের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে, গোটা বিশ্বে অর্থনৈতিক বিপ্লব শুরু হয়ে যাবে। আর সেই কারণে এই সমুদ্রপথকে নিরাপদ রাখার জন্য সৌদি বিভিন্ন দেশের সাথে এই মুহূর্তে সেটা মিটিং করে আছে এবং জানিয়ে যাচ্ছে। আর এই প্রসঙ্গে ট্রাম্পের বড় লক্ষ্য কি? ট্রাম্পের বড় লক্ষ্য হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার উদ্দেশ্য যে মিডল ইস্টে দীর্ঘমেয়াদী স্থিতিশীল ফিরিয়ে আনা। যদি হামাস মানে অস্ত্র ফেলে দিতে রাজি হয়, গাজায় যদি নতুন প্রশাসন গড়ে ওঠে এবং আঞ্চলিক দেশগুলো যদি নতুন কাঠামো তৈরি হয়, তাহলে ভবিষ্যতে এই সংঘাত কমাতে পারবে সৌদি এবং ইরানের মধ্যে। এমনটাই ডোনাল্ড ট্রাম্পের দাবি। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, সব কিছু কি এতটাই সহজ? হামাস কি সত্যি পুরো অস্ত্র ফেলে দেবে? তাহলে হিজবুল্লাহ কি করবে? ইরান কি চুপ করে বসে থাকবে? হুতি কি হামলা বন্ধ করবে? নাকি এই ঘটনাগুলো মিডল ইস্টের নতুন একটা লড়াইয়ে সূচনা তৈরি করছে? আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। একটা বিষয় পরিষ্কার, পুরো জলের মধ্যে ক্লিয়ার, মিডল ইস্ট এখন শুধু যুদ্ধ নয়, মিডল ইস্টে এই মুহূর্তে চলছে কূটনৈতিক, সামরিক কৌশল এবং আঞ্চলিক নেতৃত্বে একটা বিশাল লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে তার সময় বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা বিষয় নিয়ে নিশ্চিত, আগামী কয়েক মাসে মিডল ইস্টে জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। এই বিষয়টা না দেওয়া মানে দেওয়ার পর আপনার কি রায়, আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার রায় এবং আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।